নমস্কার, দেখছেন টক টু বাংলা। অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ তাদেরকে সরাসরি তো দলে নিতে পারলেন না অমিত শাহ, কিন্তু এবার রাজ্যসভার ক্ষেত্রে আর কোনো রাগঢাক নয়, একদম সরাসরি তৃণমূল কংগ্রেসের তিনজন যে রাজ্যসভার সাংসদ তাদেরকে নিজেদের দলে নিয়ে আসার জন্য কিন্তু সমস্ত প্ল্যান তৈরি হয়ে গিয়েছে। এবং কোথাও গিয়ে বিরোধীরা অভিযোগ করছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা এত তড়িঘড়ি একটা রাজ্যসভার মতন জায়গায় সেখানে ভোট করানোর জন্য যে নির্ঘণ্ট প্রকাশ করেছে, সেটা একটা পক্ষপাতদুষ্ট আচরণ। তার কারণটা কি? এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মধ্যে কোন তৃণমূলটা আসল তৃণমূল সেটাই নির্বাচন কমিশন এখনো জানে না। সঠিকভাবে তাদের কাছে কোনো নোটিফিকেশন নেই সেই সম্বন্ধে। কিন্তু তার মধ্যেই তৃণমূল কংগ্রেসের যে তিনজন সাংসদ তৃণমূল কংগ্রেসের একদম দল থেকে ছেড়ে দিলেন, ইস্তফা দিয়ে দিলেন রাজ্যসভার পদ থেকে, সেই যে পদগুলোতে তিনটে পদে একদম সরাসরি এমপি নির্বাচন করার জন্য 24শে জুলাই ডেটটাকে রাখা হয়েছে। আপনারা জানেন জুন মাসেই আমরা দেখলাম সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বারিক, এই তিনজন কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসের এমপি ছিলেন এবং যাদের টার্মও শেষ হয়নি, যাদের টার্ম এখনো পর্যন্ত অনেক দিন ছিল। দুজনের টার্ম ছিল আরো 3 বছর, অর্থাৎ 29 সাল পর্যন্ত, আর একজনের টার্ম ছিল 30 সাল পর্যন্ত। তো সেই তিনজন যখনই ইস্তফা দিয়ে দিলেন তাদের পদ থেকে, রাজ্যসভার এমপিশিপটা চলে গেল, তো সেই ক্ষেত্রে কিন্তু একদম সরাসরি আবারও ভোট হবে। কিন্তু ভোটটা এত তাড়াতাড়ি করতে হলো, নির্বাচন কমিশনের ক্ষেত্রে তো প্রশ্ন ওঠে সেটাই যে হাজী নুরুল ইসলাম কবে মারা গিয়েছেন। 2024 সালের ভোটে জেতার 3 মাসের মধ্যে তিনি মারা গিয়েছেন, কিন্তু 2025, 2026 এখনো পর্যন্ত হাজী নুরুল ইসলামের যে সিট সেখানে কোনো ধরনের কোনো লোকসভার ক্ষেত্রে নোটিফিকেশন বেরোলো না, বাই ইলেকশন হলো না। কিন্তু এই ক্ষেত্রে একদম উপনির্বাচনের নির্ঘণ্ট এত তাড়াতাড়ি বেরিয়ে এলো, সেটা কি কোথাও সামনের মনসুন সেশন এবং সেই ক্ষেত্রে রাজ্যসভায় যে 162 সংখ্যাটা রিচ করতে হবে ভারতীয় জনতা পার্টিকে কিংবা এনডিএ কে, তাই জন্য এই প্রেক্ষাপট তৈরি করা? সম্পূর্ণটা বিস্তারিত আলোচনা করব। অমিত শাহ উপনির্বাচনটা সম্বন্ধে সামগ্রিক একটা ছকে দিতেই পশ্চিমবঙ্গে এসেছিলেন, তেমনও খবর রয়েছে। এবং কারা প্রার্থী হচ্ছেন, কাদের পক্ষ থেকে প্রার্থী হচ্ছে সেটা যেমন বলবো, একদম মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু শেষ মুহূর্তে একদম একটা রীতিমতন তার তরফ থেকে যতটুকুনি পারা যায় একদম ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তবুও শেষ চেষ্টা কোথাও গিয়ে কিন্তু করছেন এই তিনটে যে ইলেকশন রয়েছে, এই তিনটে সিটের ইলেকশন, সেটাকে আটকানোর জন্য। সম্পূর্ণটা বিস্তারিত ব্যাখ্যা করে বলবো, শেষ অবধি দেখতে থাকুন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের প্রাথমিকভাবে জানাই 162 সংখ্যাটা হচ্ছে রাজ্যসভার ক্ষেত্রে 2/3, অর্থাৎ 543-এর মধ্যে লোকসভাতে যেমন একদম আমরা আপনাদেরকে জানিয়েছি 360 সংখ্যাটায় পৌঁছাতে হবে, ঠিক তেমন ভাবেই সংবিধান যদি সংশোধন করতে হয় রাজ্যসভার ক্ষেত্রে 162-তে পৌঁছাতে হবে। 245-এর মধ্যে টোটাল 245 জন, তার মধ্যে 162-তে পৌঁছাতে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে এখনো কিন্তু একদম 17 জন কম রয়েছে, অর্থাৎ এনডিএ, সামগ্রিক এনডিএ এর কাছে 17 জন সাংসদ কম রয়েছে। তো সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে সাংসদ নিয়ে আসা হচ্ছে, যেমন আম আদমি পার্টি থেকে 7 জনকে জয়েন করানো হলো, এই মুহূর্তে 3 জন একদম যারা যারা ছেড়ে গিয়েছিলেন তাদেরকেই কিন্তু সরাসরি ভারতীয় জনতা পার্টি টিকিট দেবে, তেমনই খবর সূত্র মারফত ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সম্পূর্ণ জায়গাটা যেখানে গিয়ে আটকে গিয়েছে সেটা কিন্তু যে তৃণমূল কংগ্রেস কোনটা আসল, সেই জায়গাটা কিন্তু কেউ জানে না এখনো পর্যন্ত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই দুপক্ষকেই কিন্তু চিঠি লিখে জানতে চাওয়া হয়েছিল যে কে আসল তৃণমূল, প্রমাণ সহ যেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে জানানো হয়। কিন্তু সেই চিঠির উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় তো দিয়েছেন 14 পাতার চিঠি এবং বিভিন্ন নথিপত্র নিয়ে তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে তারা জানিয়েছেন, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো চিঠি পৌঁছায়নি। তো সেই ক্ষেত্রে কোনটা আসল তৃণমূল এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি, কিন্তু একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে বলতে হবে যে এরাই আসল তৃণমূল। এবং এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সরাসরি একজন সাংসদের একটা হুইপ জারি করেন, একজন সাংসদ পদে যাকে তিনি দাঁড় করাবেন তাকেই সবাইকে ভোট দিতে হবে, এটা যদি তিনি হুইপ জারি করেন, তাহলে কিন্তু অবশ্যই বিধানসভার অভ্যন্তরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যারা বিদ্রোহী বিধায়ক হিসেবে পরিচিত তাদেরকেও কিন্তু ভোট দিতে হবে। আপনারা জানেন যে এমএলএ দের ভোটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন, কিন্তু সেই ক্ষেত্রে এমএলএ দের ভোটে যদি নির্বাচিত হন তাহলে পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট যে 294টা আসন, সেই ক্ষেত্রে
বিজেপির হাতে রয়েছে 207 জন। তো 207 জনের ভিত্তিতে কিন্তু এই 3জন যে রাজ্যসভার সাংসদ পদ ফাঁকা হয়েছে তাতে 2জনকে চুজ করতে পারবে বিজেপি, আর একটা সিট কিন্তু সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকে চুজ করতে পারে। কিন্তু সেই পথেই কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এই মুহূর্তে বেশ একটা ধাক্কা খাচ্ছে, কারণ বিজেপিকে তারা সরাসরি যদি সমর্থন করে তাদের পক্ষ থেকে, তাহলে সেটা নিয়ে যেমন একটা আলোচনা শুরু হবে, অন্যদিকে একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় যদি একদম দলের পক্ষ থেকে একটা হুইপ জারি করে যে আমার দলের প্রতিনিধি হিসেবে এই ব্যক্তি রাজ্যসভায় যাবে। আমরা যেমন দেখলাম ভোটের একদম আগেই কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় তারা গেলেন, মানিকা গুরুস্বামী তারা রাজ্যসভায় গেলেন, কিন্তু সেই পদ্ধতিতে যদি হুইপ জারি করে কোনো দল তাহলে কিন্তু দলের প্রতিনিধিদের, এমএলএদের তাকেই ভোট দেওয়ার কথা, এবং সেই ক্ষেত্রেই কিন্তু সম্পূর্ণ বিষয়টা বেশ খানিকটা আটকে গিয়েছে এবং কোথাও কি ইলেকশন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে সেই অভিযোগটা কিন্তু উঠছে। যে 3জন বেরিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের, সেই 3জনকেই একদম প্রার্থী হিসেবে দাঁড় করানো হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সেটা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে বেশ খানিকটা দৃষ্টিকটু এবং অবশ্যই বেশ খানিকটা রাগঢাক সরিয়ে রেখে একদম সরাসরি সামিল করানোর মতন। ঠিক যেমন ভাবে আমরা দেখতে পেয়েছিলাম ভূপেন্দ্র যাদবের বাড়িতে বসে 20 জন তৃণমূল কংগ্রেসের সাংসদকে ভাঙানো হলো, তার আগে এনসিপিআই তে যুক্ত হলেন এবং এনসিপিআই সরাসরি সমর্থন করলো এনডিএ কে। তো এই বিষয়গুলো কিন্তু চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখনো প্রতিদিনই রাস্তায় নামছেন আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে অনেকটাই বাধা তিনি পাচ্ছেন, সেটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে। আপনারা ভাবার চেষ্টা করুন যে আগের মাসে 3জন সাংসদ তাদের পদ থেকে ইস্তফা দিলেন, কিন্তু পরের মাসেই তাদের ভোট দিয়ে করানোর জন্য তারা যাতে আবার রাজ্যসভায় পৌঁছাতে পারেন তাদের এতটা তৎপরতা দেখাচ্ছে নির্বাচন কমিশন যে একদম সরাসরি 3জন সাংসদ চলে যাবেন এবং 3জন সাংসদ আবার বিজেপির পক্ষে চলে যাবেন। তো সেই জায়গাটা যেমন উত্থাপিত হচ্ছে এই মুহূর্তে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াচ্ছে, ঠিক সেই জায়গা থেকে একটা সিট সেইখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি ধাক্কা খাবে, সেটাও কিন্তু এই মুহূর্তে উঠে আসছে ঘটনাটা একদম সরাসরি প্রশ্নের মুখে। এবং অবশ্যই বসিরহাট লোকসভা কেন্দ্র সেটা 2 বছর ধরে ফাঁকা হয়ে পড়ে আছে, কিন্তু কোনো ধরনের কোনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন আসছে না বা ইলেকশন করানোর জন্য, সম্পূর্ণটাই এই মুহূর্তে সেইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। এবং অবশ্যই যা শোনা যাচ্ছে 24 তারিখে এই ভোটটা হয়ে যাওয়ার পরেই রাজ্যসভাতে কিন্তু ডিলিমিটেশন বিলটা তারা অন্তত যাতে পাশ করিয়ে নিতে পারে সেই জায়গাটা কিন্তু একদম সরাসরি উঠে আসবে, যে অন্তত রাজ্যসভায় পাশ হয়ে গেল তারপর লোকসভায় দেখা যাবে পরবর্তীতে, তাহলে হয়তো যে জেপিসির যে মিটিং সেখানে এই বিলটা চলে যাবে যে রাজ্যসভায় তো পাশ হয়ে গিয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু কোথাও গিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে এবং যা শোনা যাচ্ছে যে এই 17 জনের মধ্যে 3জন হয়ে গেল এখান থেকে সরাসরি তারা যদি চলে যেতে পারেন, তো অন্যদিকে বাদবাকি বিজু জনতা দল এবং অন্যান্য বিভিন্ন পার্টিকে কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে ম্যানেজ করা হয়েছে এখনো পর্যন্ত, তেমনই কিন্তু খবর উঠে আসছে। কিভাবে ম্যানেজ করা হয়েছে আপনারা জানেন, বিভিন্ন ধরনের মেশিনারি থাকে এই মুহূর্তে সরকার পক্ষের হাতে, সেইগুলোর মাধ্যমেই হয়তো কোথাও গিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাবো যে রাজ্যসভায় ডিলিমিটেশন বিল কিংবা ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল, মূলত ডিলিমিটেশন বিলটাকে নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে, তো সেটা পাশ হয়ে গিয়েছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট করুন। তবে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার যে একদম কূটনৈতিক চালটা সেটা কিভাবে প্লেস করেন সেটা আমরা দেখব। তিনি কি হুইপ জারি করেন কিনা তার পার্টির উদ্দেশ্যে, তার পার্টির এমএলএদের উদ্দেশ্যে, সেটা আমরা দেখবো। এবং এমএলএদের উদ্দেশ্যে হুইপ জারি করলেও ঋতব্রত তৃণমূল যেটা তারা এই মুহূর্তে কথা শোনে কিনা সেই জায়গাটা আমরা দেখবো। কিন্তু তার আগেও আমাদের দেখতে হবে যে কোনটাকে আসল তৃণমূল হিসেবে একদম আখ্যায়িত করছে ইলেকশন কমিশন, সেই দিকেও কিন্তু নজর থাকবে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়েন বাটন ক্লিক করে অবশ্যই আমাদের মেম্বারশিপ নিলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো।